শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাদাত দরজা খুলে ভেতরে ঢুকতে বুকের ভেতর ধক করে উঠে ছোঁয়ার। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া। ভয় পাওয়ার কথা, মাত্র 16 বছর বয়স ছোঁয়ার। বিয়ে সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুলসজ্জা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ছোঁয়ার চাচাতো বোন বিধির কাছে শুনেছে ছোঁয়া বিধির হাজবেন্ড ফুলসজ্জার রাতে খুব মেরেছিল বিধিকে। মারার কারণটা ছিল সেদিন মিথির পিরিয়ড চলছিল। এতে বেচারি বিধির কোনো দোষ ছিল না, তবু মার খেয়েছিল বিধি। সাদাতের বোন আর কাজিনরা একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছিল, তখন বলেছে আজ ওদের বাসর রাত। বর যা বলবে কোনো প্রশ্ন ছাড়াই শুনবে। ছোঁয়া মাথা নেড়ে সায় জানিয়েছে। বাবার বাড়ি থেকে আসার সময়ও মা, কাকিমা, দাদিমা সবাই পই পই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি। মিথি জড়সড় হয়ে বসে, মাথায় থাকা লাল রঙের ঘোমটাটা আরও একটু টেনে দেয়। ভয় বুকটা ঠুপঠুপ করছে। সাদাত রুমে ঢুকে থাপ করে দরজা বন্ধ করে দেয়। বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। কেঁপে উঠে ছোঁয়া। ঘোমটার আড়াল থেকে এক পলক তাকায় সাদাতের দিকে। কেমন জানি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাতকে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না, চোখ জোড়া খুলে রাখতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি ঢলে পড়বে। উনি কি অসুস্থ? ছোঁয়ার মন থেকে প্রশ্নটি উদয় হয়। দরজা বন্ধ করে সাদাত দরজা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, কপালের রগটাও ফুলে উঠেছে। চোখের সাদা অংশ টকটকে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত। ছোঁয়া ঠোক গিলে কাচুমাচু হয়ে বসে। এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে ছোঁয়া? আপনি কি অসুস্থ ভাইয়া? কিছু লাগবে আপনার? রিনরিনিয়ে প্রশ্নে করে ছোঁয়া। সাদাত ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে থেকেই থমকে যায় ছোঁয়া। ভয়ে জমে যায়। লাল লাল চোখ দুটো পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভ্রু দুটো আড়াআড়ি ভাবে কুঁচকে আছে, মনে হচ্ছে এক্ষুনি ছোঁয়াকে টুপ করে গিলে খেয়ে নিবে। ছোঁয়া মনে মনে নিজেকে বকতে থাকে, কি দরকার ছিল প্রশ্ন করার। এক পা করে এগিয়ে যায় সাদাত ছোঁয়ার দিকে। ছোঁয়ার ভয় বাড়তে থাকে, হাত পা রীতিমতো কাঁপছে। মাথার ঘোমটাটা কখন যে পড়ে গেছে সে খেয়ালই নেই ছোঁয়ার। মাথা নিচু করে আছে ছোঁয়ার। দৃষ্টি সাদাতের পায়ের দিকে। খাটের কাছে চলে এসেছে সাদাত। জুতো না খুলেই হাঁটু মেরে বিছানায় বসে, বলিষ্ঠ হাত দিয়ে এক টানে খাটের সাথে ঝুলানো ফুলের গুলো ছিঁড়ে ফেলে দেয়। দু হাতে কান চেপে ধরে ছোঁয়া। সাদাত বড় বড় চোখ করে তাকিয়েছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একটু পিছিয়ে যেতে নেয়। সাদাত হাত ধরে ফেলে ছোঁয়ার। চমকে তাকায় সাদাতের দিকে। কি 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 করছেনটা কি আপনি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদাত উত্তর দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে। খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া। হকচকি ওঠে, বড় বড় চোখ করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেদিকে পাত্তা দেয় না। একটা বালিশে ছোঁয়ার পেটের উপর রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে চোখ মুখ খিচে বন্ধ করে আছে ছোঁয়া। সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতেই থাকে ছোঁয়া। নিজের সবটুকু শক্তি দিয়ে সরাতে চাইছে সাদাতকে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। কি 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 করছেন কি আপনি? কাপা কাপা গলায় বলে ছোঁয়া। উত্তর দেয় না সাদাত। ছোঁয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে, মুখটা এগিয়ে নেয় ছোঁয়ার মুখের দিকে। বৃষ্টির গন্ধ বের হচ্ছে সাদাতের মুখ থেকে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছোঁয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোঁয়া। নিজেকে অসহায় লাগছে খুব, কান্না চেপে রাখতে পারছে না। প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার। চোখ দিয়ে পানি গড়াচ্ছে ছোঁয়ার। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে। সাদাত একটা হাত ছেড়ে দেয়। ছোঁয়া চারা পেতেই সেই হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য ধাক্কা দেয়, কিন্তু এক চুলও সরাতে পারে না। প্লিজ ছেড়ে দিন। কেঁদে কেঁদে বলে ছোঁয়া। সাদাত ছোঁয়ার ঠোঁটে লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে। ছোঁয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত গলিয়ে দেয়। ছোঁয়া আর নিতে পারছেন, আউমাউ করে কেঁদে ওঠে।
কেন এমন করছেন? আমি কি করেছি? সাদাত ছোঁয়ার ঘাড়ে মুখ গোজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদাতের পুরো নিঃশ্বাসটা ছোঁয়ার ঘাড়ে পড়ছে। ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোঁয়া। ছোঁয়া চোখ মুখ খিচে কান্না করতে থাকে। সাদাতের পুরো শরীরের ভর ছোঁয়ার উপরে ছেড়ে দেয়। ভীষণ কষ্ট হচ্ছে ছোঁয়ার, দম আটকে আসছে। সাদাত ছেড়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হুট করে ঝড়ের গতিতে উঠে বসলো সাদাত। দু হাতে মাথা চেপে বসে থাকে। আমার সাথে এমনটা করতে পারিস না। ছাড়বো না তোকে আদি, খুন করবো আমি তোকে। বিড়বিড় করে বলছে সাদাত। ছোঁয়া তাড়াহুড়ো করে উঠে শরীরে আঁচল জড়িয়ে নেয়, ফুপিয়ে কাঁদতে থাকে। এই অমানুষটা কেন করলো এমন? আবারও এমন করবে না তো? আটকে উঠে ছোঁয়া। এখানে থাকা যাবে না আর। বিছানা থেকে নামতে দরজার টোকা পড়ে। নিশ্চয়ই বাবা এসেছে। আমাকে এখানে পাঠানোর সময় তো বলেছিল ছোঁয়া রে, তুই ওনাদের সাথে যা, বুঝলি? আমি পরে গিয়ে তোকে নিয়ে আসবো। এখন নিশ্চয়ই নিতে এসেছে। কান্নার মাঝে হাসি ফুটে ওঠে ছোঁয়ার মুখে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাবা, আমি আর এখানে থাকবো না বলে সামনে তাকাতে ছোঁয়ার হাসি গায়েব হয়ে যায়। কারণ দরজার কাছে ছোঁয়ার বাবা নয়, বরং গম্ভীর মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। হাতে তার খাবারের প্লেট। এই মহিলাটি সাদাতের মা। ছোঁয়াকে এই বাড়িতে আনার পর উনি মিষ্টি খাইয়েছিলেন। এখানেই থাকতে হবে তোমাকে, বিয়ে হয়ে গেছে তোমার। কর্কশ গলায় বলেন উনি। মাথা নিচু করে ফেলে ছোঁয়া। ইচ্ছে করছে মুখের উপর ফেলতে, আপনার এই অমানুষ ছেলের সাথে আমি জীবনেও থাকবো না। কিন্তু গুরুজন উনি। মুখের উপর বলাটা ঠিক হবে না। সালমা বেগম ছোঁয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরখ করে মাথায় ঘোমটা টেনে তবেই যাবে, বুঝলে? ছোঁয়া মাথা কাত করে বোঝায়, বুঝেছে। এই খাবারগুলো সাধুকে খাওয়াবে। আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি। ছোঁয়ার হাতে খাবারের প্লেট দিয়ে উনি দরজার বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। ও সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। এখন কি করবে? এই খাবারগুলো নিজেই খেয়ে নিবে নাকি সাদাতকে ডেকে খেতে বলবে? ডাকলে যদি আবার অমন করে? থাক, আর রিস্ক নেবে না ছোঁয়া। ডান পাশ থাকা সোফার পেছনে বসে পড়ে ছোঁয়া। এখানে বসে খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানেই ঘুমাবে, যাতে ওই লোকটা ওকে দেখতে না পায়। প্লেটের ঢাকনা সরাতে ছোঁয়ার খাওয়ার ইচ্ছেটা মরে যায়। খুব সামান্য পরিমাণ ভাত আর তার পাশে করলা ভাজি, করলা ভর্তা, করলা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, ওই দজ্জাল শাশুড়ি কি আগে থেকেই আজ করতে পেরেছিল নাকি যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমিই খেয়ে নেব? কি ধরিবাজ শাশুড়ি রে! এটাও জেনে গেল একটুখানি খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল। খাদো ফেস করে আবার খাবারটা ঢেকে রেখে ছোঁয়া। এবার আস্তে আস্তে পা ফেলে খাটের দিকে এগোয়। খাবারটা কোনো রকমে খাটের পাশে থাকা টেবিলে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পেছনে লুকিয়ে পড়বে। নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের উপর রাখে ছোঁয়া। আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ছোঁয়া। রুমের মধ্যে আরেকটা রুম, একটা মেরুন রঙের পর্দার আড়ালে আরেকটা দরজা। লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয়, তাই রুমের মধ্যে রুম বানিয়েছে। বাচ্চাদের ধরে এনে এই রুমের মধ্যেই বন্ধ করে রাখে। ভয়ে গলা শুকিয়ে আসে ছোঁয়ার। ও নিজেও তো বাচ্চা, তাহলে এই লোকটা ওকে পাচার করে দেবে? ভয়ে ভয়ে এক পলক তাকায় সাদাতের দিকে। লোকটা একইভাবে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে আবার নাকও ডাকছে। আশ্চর্য! ছোঁয়া ধপ করে শব্দ করে পড়ে গেল, আর পড়ে গিয়ে এত জোরে চিৎকার করলো। আবার বাচ্চাটাও এত জোরে কান্না করছে, তবুও লোকটার ঘুম ভাঙলো না। মরে টরে গেল নাকি? মরে গেলে কি মানুষ নাক ডাকে? নিজের মনের এইরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজে বিরক্ত ছোঁয়া। সোয়া, তুই না সায়েন্সের স্টুডেন্ট, স্মার্ট, সুন্দরী, ট্যালেন্টেড। তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না। এই রাক্ষসটা মরবে কখনোই না। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে দরজা খুলে ছোঁয়া। দরজাটা খুলে অবাক হয়ে যায়। তুলতুল বিশাল বড় রুম, সপ্তাহে সাদা দেয়াল, ফ্লোরও সাদা। বা পাশে কিচেন, ডান পাশে ওয়াশরুম। রুমটার ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা, তাতে বসে আছে 2-3 বছরের একটা পুরীর মতো বাচ্চা মেয়ে। কেঁদে কেটে মুখ লাল করে ফেলেছে। ধবধবে সাদা বালিশ, বিছানার খাটের রংটাও সাদা।
সেখানে সাদা একটা কুকুর আর সাদা বিড়াল বিছানায় আশ্রয় হয়ে আছে। মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর খাট, ভাবা যায়? ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। হকচকিয়ে উঠে ছোঁয়া, মায়া হয় বাচ্চার প্রতি। গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে, হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো চুলগুলো হাত খোলা হয়ে আছে। ছোঁয়া বাচ্চার দিকে এগিয়ে যায়, হাত বাড়ি দিতে বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে, ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। আমার ময়নাটা কাঁদে না। বাবুটার পিঠে হাত বুলিয়ে আদুরে ভঙ্গিতে ছোঁয়া বলে। বাচ্চাটা শান্ত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় ছোঁয়া, মুখ ফুটে ওঠে এক চিলতে হাসে। নাম কি তোমার বাবু? আদুরে গলায় বলে ছোঁয়া। বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে, পল্লি। খিদে পেয়েছে সোনা, খাবে? পরি ছোঁয়ার দিকে তাকে খিলখিল করে হেসে ওঠে। সামনের সবগুলো দাঁত উঠেছে, আসলে দুই গালে টোল পড়ে। দারুণ একটা বাচ্চা। ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে। এই তো কাঁদছিল আর এখনই হেসে ফেললো। পরীকে কোলে করে কিচেনে যায়, চুলায় আগে থেকেই দুধ দেওয়া ছিল, একটুখানি গরম করে নেয় ছোঁয়া। ফিটারে দুধ ভরে পেছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোঁয়ার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি বড়লোক কুত্তা বিলাই, তোরাও কি বড়লোকি দুধ খাবি নাকি? রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। কুকুরটা হালকা ঘেউ ঘেউ করে ওঠে আর বিড়ালটাও জিভ বের করেছে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। এ কেমন কিডন্যাপার রে ভাই! কুত্তা বিলাই পুচকে একটা বাচ্চা আর আমার মতো কিউট একটা বাচ্চাকে কিডন্যাপ করলো। লোকটার মতলব ভালো না। বাকি দুধটুকু এই বাটিতে করে কুকুর বিড়ালকে দিয়েই দেয়। বাচ্চাটাকে দুধ খাওয়াতে আবার ঘুমিয়ে পড়ে। বিছানায় শুইয়ে দেয় ছোঁয়া। সাদা রঙের একটা কাবার্ড আছে, সাহস করে সেটা খুলে ছোঁয়া চেঞ্জ করা দরকার। এইরকম বধূ বেশে আর কতক্ষণ থাকবে? কাবার্ড খুলতে অবাক হয়ে যায় ছোঁয়া। সেখানে শুধু শাড়ি আর শাড়ি, দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি। কিন্তু এগুলো পরে কি রাতে ঘুমাবে কি করে? তারপর কাবার্ডের নিচে পাল্লা, সেখানে সব ধরনের ড্রেস আছে। ছোঁয়া গাঢ় নীল রঙের স্কার্ট আর সাদা টি শার্ট নেয়, সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে। কুকুর বিড়াল ছোঁয়ার পায়ের কাছে শুয়ে পড়ে। জানালার পর্দা ভেদ করে এক ঝলক সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, কিন্তু তাতে বেচারি সূর্যের কোনো হেলদোল নেই। সে তার আজ কমাবে না। আর মোড়া ভেঙে লম্বা হাই তুলে বসে ছোঁয়া। পুরোপুরি চোখ খুলে সামনে তাকাতে চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। কেননা কাল রাতে সেই রাক্ষস পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পরী মুখে নেওয়া তো দৌড়, তাকিয়েও দেখছে না। মুখ ঘুরিয়ে মুখ খিচে চোখ মুখ কিছু বন্ধ করে আছে। পাশে কুকুর বিড়ালও লেজ গুটিয়ে শুয়ে আছে, তাদের সামনে করলা ভাজি দিয়ে ছোট্ট ছোট টুকটুকরো রুটি করে মাখানো। ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। এই যে মিস্টার রাক্ষস, এরা করলা ভাজি খাবে না। সবাই কি আপনার মতো করলা নাকি? মনে মনে বলে ছোঁয়া, মুখে বলার সাহস নেই। যদিও আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয়। পরি ছোঁয়ার দিকে তাকে মাম্মাম বলে ডাকে। ছোঁয়া চমকে ওঠে। সাদাত ফ্রুকুচকে ছোঁয়ার দিকে তাকায়। মুহূর্তে সাদাতের চোখের মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখটা লাল হতে থাকে, চোখ শক্ত করে ফেলে। ছোঁয়া আটকে ওঠে। রেগে যাচ্ছে কেন উনি? খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এই তোমার সাহস কি করে হলো, হ্যাঁ, এই রুমে আসার? ছোঁয়ার দুই বাহু চেপে ধরে বলে সাদাত। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে, ভয়ে বুক ঠিপঠিপ করছে ছোঁয়ার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাক্ষস হঠাৎ খেপে গেল কেন? চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাহস পেলি কোথায় এই ড্রেস পরার? মেঘের মতো গর্জন তুলে বলে সাদাত। চোখ ফুপিয়ে কেঁদে ওঠে। হাত দুটো ব্যথা ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথরের নিচে চাপা পড়েছে। কেন পড়েছিস বল, কেন পড়লি? তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার। মুখটা আরো একটু এগিয়ে নেয় ছোঁয়ার দিকে। ওদের ঝগড়া করতে দেখে পরি কেঁদে ওঠে। ভয় পেয়ে গেছে বেচারি। পরির কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদাত। ছোঁয়ার রাগে তাতে তৎ চেপে চোখের পানি মুছে ফেলে। সাদাত পরীকে কোলে নিতে গেলে পরি সাদাতের কোলে যায় না, দৌড়ে ছোঁয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে। ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে, রীতিমতো কাঁপছে বাচ্চাটা। দুই হাতে পরীকে আগলে নেয় ছোঁয়া। একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে? আমার পরার মতো কোনো ড্রেস ছিল না বলেই পরেছি।
আপনার মতো অসভ্য অভদ্র লোকের ড্রেস পরার কোনো ইচ্ছা ছিল না আমার। সামান্য একটা জামা পরেছি বলে হিরে গহনা চুরি করিনি। পরীকে দুই হাতে আগলে নিয়ে কড়া গলায় বলে ছোঁয়া। এখনো চোখ থেকে পানি গড়াচ্ছে, হাত দুটো ব্যথা হয়ে গেছে। কথা বলার পর তাত দিয়ে জিভ কাটে ছোঁয়া। হায় হায়, কি বলে ফেললাম। এখন এই বন্ধ ঘরে খুন করে ফেললো, কেউ বাঁচাতে আসবে না। এই রাক্ষসটা এখন টুপ করে গিলে খাবে ছোঁয়াকে। সাদাত বুকে হাত গুজে শক্ত করে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে শুকনো ঠোক গিলে ছোঁয়া। আই মেয়ে, আমার মুখের উপর কথা বলার সাহস একদম দেখাবে না বলে দিলাম, না হলে মেয়েরা একদম পুঁতে ফেলবো। আবারও চিৎকার করে বলে। পরি আর ছোঁয়া ভয় ছিটিয়ে যায়। পরীকে ভয় পেতে দেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সাদাত। এখনই খুলে ফেলবা অ্যান্ড ভালো করে কেচে স্ত্রী করে আবার যেভাবে ছিল সেভাবে রেখে দিবা। টাইম 30 মিনিট। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে সাদাত। পারবো না। বলতে বলতে সাদাতের দিকে তাকায় ছোঁয়া। চাহনি দেখে কথা আটকে যায়। পারবো। মেকি হেসে বলে ছোঁয়া। ননসেন্স। পুরি, চলে এসো, খাবে। বলেই সাদাত খাবার আনতে যায়। এই ফাঁকে ছোঁয়া পরীকে কোলে নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একদম রুমের বাইরে এসে থামে। পেছনে তাকিয়ে দেখে কুকুর আর বেড়ালটা আসেনি। নিশ্চয়ই ওই রাক্ষসটা আসতে দেয়নি। করলা ভাজি খেলে তো মরেই যাবে ওরা। পরি ছোঁয়ার গাল জড়িয়ে ধরে মিটমিট করে হাসছে। পরির হাসিতে থেমে যায় ছোঁয়া। কে এই মেয়ে? এখানে কেন? সাদাতের সাথে এর কি সম্পর্ক? মেয়ে তো হবেই না। কারণ পাক্কা খবর আছে ছোঁয়ার কাছে। সাদাত ঠিক 1 সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছে। 1 সপ্তাহের মধ্যে প্রেম করে এত বড় মেয়ে হয়ে যাওয়া তো কোনোভাবে পসিবল না। তাহলে কে এই মেয়ে? ছোঁয়া পরির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তুমি এসব কি জামা পরেছো? এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে এসব জামা কাপড় চলবে না, শাড়ি পরতে হবে। চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা মাথায় রেখে চলবে। সাবিনা বেগম পরীকে ছোঁয়ার কোল থেকে নিয়ে বলে। ছোঁয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে। বিড়বিড় ইস রে, সেই শাবানা যুগের সিনেমার ডায়লগ। বলি কি শাশুড়ি মা, যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর কেউ এইসব ডায়লগ বলে না। করে বলে ছোঁয়া। ছোঁয়াকে বিড়বিড় করতে দেখে ফ্রুকুচকে তাকায় উনি। কি বিড়বিড় করছো? এসব বিড়বিড় করা আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। কাটকাট গলায় বললেন উনি। আসলে বিড়বিড় করে সরি বলছিলাম। জোরে বললে যদি বলেন। শোনো মেয়ে, আমার আর আমার ছেলের এইসব সরি টরি শোনা পছন্দ না। বলে দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। জল্লাদ শাশুড়ি নিশ্চয়ই রেগে পম হয়ে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাবিনা বেগম সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ভেবেছিল সহজ সরল, এখন দেখছে আস্ত বদমাইশ। সাধুকে খেতে ডাকো, আমি খাবার সার্ভ করছি। আর শোনো, আমার ছেলের দিকে নজর দাও। ছোঁয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন উনি। ছোঁয়া হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, বেঁচে গেছি। মানে শাশুড়ি সাধুকে? স্বামীর নাম জানো না এখনো? এই মেয়ে নাকি সংসার করবে, আমার হয়েছে মরণ। ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে, আর উনি একটা ফিডার খাওয়া বাচ্চা ধরে এনেছে। জোরে চিবিয়ে চিবিয়ে বললেন সাবিনা বেগম। ছোঁয়া কাচুমাচু হয়ে দাঁড়ায়। শাশুড়ি বকছেন কেন? আপনার ছেলে তো তার নামটা রুমে বাধাই করে রাখেনি। আর আমি খুব ভদ্র ভালো মেয়ে, তাই ওনার কাছে নাম জিজ্ঞেস করিনি। মুখটা ছোট করে বলল ছোঁয়া। আমায় উদ্ধার করেছো তুমি। সাধুকে ডেকে নিয়ে এসো, ওর বাবা বসে আছে। যত সব হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলে সংসার করবে। প্রলাপ বকতে বকতে উনি চলে যায়। ছোঁয়া হাঁপ ছেড়ে বাজে। ছোট মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। শাশুড়ি তো নয় যেন ভাঙা রেডিও। তাই তো আপু পালিয়েছে। আপু নিশ্চয়ই আগে থেকেই জানতো এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি, তাই ভেগে গেছে। আমার গুণধর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তবে আমার বরটা কিন্তু বেশ কিউট। কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। সাদি রুম গোছাচ্ছে। সাদি খুব গোছালো ছেলে, একটু আগোছালো পছন্দ না ওর। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সাদিকে, মন দিয়ে কাজ করছে বেচারা। এই মেয়ে আমার ছেলের দিকে নজর দিচ্ছ না কেন? আবারও পেছন থেকে শাশুড়ি কর্কশ গলা শুনে চমকে ওঠে ছোঁয়া। সাদি ফ্রুকুচকে দরজার দিকে তাকায়। আপনিই তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে, তাই তো নজর দিচ্ছিলাম। আপনি না করলে আর দিব না। ছোঁয়া মাথা নিচু করে
রিন্ডি নিয়ে বলে। ছোঁয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ছাড়ে। সাদিকে তোমাকে আমি গাধা বলি? গর্ধব একটা। বিড়বিড় করে বলে উনি। কথাটা ছোঁয়ার কানে পৌঁছে যায়। এই যে শাড়ি নাও। ছোঁয়ার হাতে এতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে বললেন উনি। শাড়ি দিয়ে কি করব? ছোঁয়া শাড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। আমার মাথায় দাও। বলে উনি চলে যায়। সাদি আবারও নিজের কাজে মন দেয়। ছোঁয়া শাড়িগুলো হাতে রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। কোথায় রাখবে এই শাড়িগুলো? সাদির ফোন বেজে উঠে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে বেলকনিতে চলে যায় সাদি। ছোঁয়া জোরে শ্বাস টেনে এই রুমের পূর্ব পাশে একটা ছোট্ট আলমারি আছে, সেখানেই শাড়িগুলো রেখে আসে। ছোঁয়ার এখনো দাঁত ব্রাশ করা হয়নি। গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ছোঁয়া, কিন্তু ছোঁয়া দরজা ছিটকে নিয়ে নাগাল পাচ্ছে না। আটকাবে কি করে? শেষমেশ বাধ্য হয়ে দরজা না আটকে ব্রাশ করতে থাকে। একেবারে গোসল করে বের হবে, না হলে আবার দরজার শাশুড়ি পড়বে। এই মেয়ে, তুমি চৌধুরী পরিবারের বড় বউ, তুমি গোসল কেন করনি? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, বড় বউদের দিনে 7 বেলা গোসল করতে হয়। ওনার ওইসব ভাষণ শোনার কোনো ইচ্ছেই ছোঁয়ার নেই। সাদি ফোন রেখে টি শার্ট খুলে ফেলে। নতুন জব পেয়ে গেছে। ভেবেছিল কয়েকদিন পরে থেকে জয়েন করবে, কিন্তু অফিসের বস কল করে আজকে থেকে জয়েন করতে বলেছে। তাই এখন একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে খেতে যাবে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে সিটকানি আটকে দেয় সাদি। ছোঁয়া টি শার্ট খুলে গায়ে তোয়ালে জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে। কেউ যে ভেতরে ঢুকে পড়েছে এদিকে খেয়াল নেই ওর। সাদির দরজা আটকে পেছনে ঘুরে চোখ বড় বড় করে ফেলে। স্টুপিড, তুমি এখানে কেন? ভুবন ভুলানো ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সাদিকে দেখে 2 কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাদির ছোঁয়ার মুখ আটকে ধরে। স্টপ, স্টপ ইট, করছোটা কি? দাঁতে দাঁত চেপে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কিউম করছে প্রতিবন্ধীর মতো। কার পারমিশনে আমার ওয়াশরুমে ঢুকেছে বলো? দাঁত কটমট করে বলে সাদি। ছোঁয়া সাদির দিকে তাকায়। লোকটাকে এত কাছে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সাদি নিঃশ্বাস মুখে পড়ছে, চোখের ইশারায় হাত সরাতে বলে ছোঁয়া। সাদাত হাত সরিয়ে পিছিয়ে যায়। ননসেন্স, ওয়াশরুমে ঢুকলে দরজা বন্ধ করতে হয়, এইটুকু জানো না? বিড়বিড় করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় সাদি। ছোঁয়া লজ্জা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকাতেও পারছে না। ছিছি, লোকটা কি অবস্থা দেখে ফেললো ওকে। এখন মুখ দেখাবে কি করে ওনাকে? এতটা লজ্জার মধ্যে 2 হাতে মুখ ঢেকে মুচকি হাসে ছোঁয়া। সাদি ওয়াশরুমের দরজা খুলে বেরোতে মুখোমুখি হয় তনু, সাগর, ইরিন, রাব্বির। সবাই লাইন ধরে দাঁড়িয়ে ফ্রুকুচকে তাকিয়ে আছে সাদির দিকে। সাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তোরা এখানে? গম্ভীর গলায় বলে সাদি। এখানে না আসলে তো জানতেই পারতাম না তুই একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস। সাপির সুর টেনে বলে। ফাজলাম করিস না, ভাল লাগছে না। ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে সাদি। তনু ফ্লোরে বসে সাদির পায়ের উপর হাত দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রাব্বি আর সাগির সাদির পাশে বসেছে। তনু তুই কি ফাজলামো করছিস না? বাচ্চা মেয়ে, সিসি ভাইয়া। মুখ গোমরা করে বলে। সাদি তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে। বিরক্ত হয়ে বলে। তাহলে কেমনটা বল আমাদের? সাগর বলে। আয় যাবি তোরা এখান থেকে? ধমক দিয়ে বলে সাদি। সাদিকে সবাই খুব ভয় পায়। ওর ধমক খেয়ে আরো কিছু বলার সাহস হয় না, তবুও ওরা যায় না, চুপচাপ বসে থাকে। এদিকে ছোঁয়া শ্যাম্পু আনেনি। এখন যদি শ্যাম্পু না করে, তাহলে যদি শাশুড়ি মা বলে বৌমা, শ্যাম্পু কেন করনি? তুমি চৌধুরী পরিবারের বড় বউ, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন রুমে যাবে কি করে? সাদির ড্রেসিং টেবিলের ওপরে শ্যাম্পু দেখেছে ছোঁয়া কাপা কাপা হাতে। দরজাটা একটু ফাঁক করে ছোঁয়া চোখ বন্ধ করে ফেলে। সাদুর ড্রেসিং টেবিলের উপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দেন না প্লিজ। সেই মুহূর্তে সাবিনা বেগম সাদির রুমে আসে। আর ছেলের বউয়ের মুখে ছেলের নাম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সাদি নিজের নাম সাধু শুনে রাগে জল শক্ত করে ফেলে। আর বাকিরা সুর টেনে বলে। সাধু দাদু, শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেন না প্লিজ। সাদি ওদের দিকে চোখ পাকে তাকাতে সবাই ফোদর। সাদি মনে মনে বলে, এই ইডিয়েটটাকে আজকে আমি খুন করব। সাদি আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না।
রুম থেকে কোনো সারা শব্দও শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বুইড়া খাটাস পোলার কাজ না? সাধু শুনতে পাচ্ছেন? তবুও কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেনি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া। কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। ঘটা করে বিয়ে হয়নি ছোঁয়ার, গ্রামের বিয়ে। একটা বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার, সেই দোকান করেই সংসার চলে। মধ্যবিত্ত পরিবারে বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না। যেখানেই দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবরই থাকে না। সাদির বাবা মাঝে মধ্যে গ্রামের যায়, ওইখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মধ্যে গিয়ে বাবার কবরটা দেখে আসে। সেদিনও গ্রামে গেছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল ওনার। সেদিনই মিষ্টি ফল নিয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে, খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেয়। সিমিকে না জানিয়ে সাদির বাবা বলে দেয় শুক্রবারই তিনি ঘরোয়াভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়ি যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়াক্ট করে না, এমনকি ছেলে ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবারে বরযাত্রী চলে আসার পর সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলে আর ঘটনাটা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ি কাউকে সিমির ছবি দেখায়নি। গোসল সেরে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া, আর সামনে শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঠোক গিলে। এই মহিলা আবার রেগে গেছে কেন? ছোঁয়া কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঠোক গিলে ছোঁয়া ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়া। না মানে আমি কি কিছু? ছোঁয়া আমতা আমতা করে বলে, না মানে আমি কি? স্বামীর নাম মুখে নিতে নেই, জানো না তুমি? ছোঁয়া ফুস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি না তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাধু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আসতেই বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধাপ করে পড়ে যায় ছোঁয়া কাপড়ে বেঁধে। কিছু পড়ার শব্দে শুনে সাদি বেলকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, আমার কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে গো, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থাম মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ। সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। এই ধমকে চুপসিতে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি প্রিকুচকে সাদির দিকে তাকিয়ে আছে। যে যেটা কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা, বলো তো? সাদি মায়ের দিকে তাকিয়ে বলে, কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছো? গম্ভীর গলায় বলেন উনি। ও তো ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়ে নাই, তোমরা এনেছো। দেবে না আমায়, দিব্যি দিয়ে বিয়ে করালে। ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্বি দিয়ে বিয়ে করেছো, ওকেও নিশ্চয়ই ওর ফ্যামিলিটা পেয়ে বিয়ে করে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ের বুঝেটা কি? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে আনছো তো তোমাদের তো দায়িত্ব ওকে মানিয়ে নেয়া। তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুছে বলে, আমার কোনো দায়িত্বটাই তো নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি মেনে নিতে পারছি না। সময় চাই আমার। তো আমারও সময় চাই। তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে আসো। সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক। ছেলেকেও এইভাবে কথা শোনায়। কথা শোনানোটাই যেন মহিলার একটি মাত্র কাজ। এনিওয়ে, আমি খাবো, অফিস যেতে হবে। তোমাদের এসব মেলোড্রামা শেষ হলে খেতে দিয়ে দাও আমায়। তাহলে বলো, আমি নিজেই রান্না করে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি,
তোর পিচ্চি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আবার শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বিরক্ত বেশ। তুই কি প্রতিবন্ধী? সাদি এইরকম প্রশ্নে হকচকিয়ে উঠে ছোঁয়া ছোট ছোট চোখ করে তাকায় সাদের দিকে। সাদির রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়, আই হোপ এবার পারবে। বলে চলে যায়। সাদির চুলগুলো ভেজা, গোসল করলো কোথায়? সাদির উপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটা রাগি রাগি গলার কথাগুলো দারুণ লাগে। ছোঁয়া বুকের পাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এইটা, আর এই বয়সে বিয়ে হয়ে গেছে ওর। তাই ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না। তবে এইটা বুঝতে পারছে এই গোমরা মুখ লোকটাকে খুব ভালো লেগেছে, যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরের কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আজ করতে পারে ছোঁয়া। ছোঁয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে, খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসে সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদি, ছোঁয়াকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় 2টা ফিটার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে। ও মা, আপনি ফিটার খাবেন? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্ন করে। ছোঁয়ার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। সাদি কটমট করে ছোঁয়ার দিকে তাকায়, সাথে স্কচ ট্যাপও নিয়ে আসিস। দাঁত চেপে বলে। ছোঁয়ার দিকে এক পলক তাকে বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন? একদম অন্যরকম। ছো মনে মনে বলে। তনু আর সাগরের সাথে ছোঁয়া বেরিয়ে পড়ে ভর্তি হতে। ট্রেনে ভর্তি হবে ও। আজকে আবারও সাহস করে ওই ধপধপে সাদা রুমের কাবার থেকে কালো জিন্স আর গোলাপি টপস নিয়ে পরে নিয়েছে। সাধু বকলে বকবে, কিন্তু এই শাড়ি পরে স্কুলে যাওয়া সম্ভব না। শাশুড়ি তনুকে বলে দিয়েছে ফেরার পথে ছোঁয়ার জন্য কিছু ড্রেস নিতে, আর ছোঁয়াকে পার্লারে নিয়ে নাক ফুটো করতে। ছোঁয়া ভয়ে কাঁচোমাচো হয়ে আছে। কান ফুটো করার সময় প্রচন্ড ব্যথা পেয়েছিল, এখনো নিশ্চয়ই ওইরকমই ব্যথা পাবে। সাদা কুকুরটাকে নিজের সাথে নিয়ে এসেছে ছোঁয়া। ঘরটা যেহেতু ওর, তাহলে ঘরের জিনিসপত্রগুলো ওর। 10 মিনিট পরে স্কুলের কাছে পৌঁছে যায় ওরা। ইয়া বড় মাঠ। ছোঁয়া আগে যে স্কুলে পড়তো সেখানে কোনো মাঠ ছিল না, আর এরকম বিল্ডিংও ছিল না। টিনের স্কুল ছিল। এত বড় মাঠ আর এত বড় স্কুল দেখে ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। তনু ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে আছে, এই যে এরকম ছটফট করছে, যে কোনো মুহূর্তে এদিক সেদিক চলে যেতে পারে। সাগর তনুর হাতটা শক্ত করে ধরেছে আর কুকুরটাকে গাড়িতে রেখে এসেছে। সাদি চেনা এই স্কুলের হেড টিচার, ফোন করে আগেই সব জানিয়েছিল, তাই ভর্তি করতে বেশি সময় লাগলো না। ভর্তি শেষে তনু আর ছোঁয়া বায়না করে ফুচকা খাবে। সাগর ডিরেক্ট না করে দেয়। কে শুনে কার কথা, দুজনে দৌড়ে গিয়ে ফুচকা স্টলে বসে পড়ে। মামা, বেশি করে ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা দিন তো। ছোঁয়া বলে। 4 প্লেট কেন? আমি খাবো না এসব। নাক ছিটকে বলে সাগর। তোকে কে দিবে? 4 প্লেট তো আমাদের 2 জনের জন্য। তনু মুখ বাঁকিয়ে বলে। সাগর খানিকটা লজ্জা পায়। ফুচকা দিতেই 2 রমণী পাল্লা করে ফুচকা খাচ্ছে। নাকের জল চোখের জল এক হয়ে গেছে, তবুও তাদের থামাথামির নাম নেই। সাগর বেশ বিরক্ত হয়, উঠে যায় দোকানের পানির বোতল কিনতে। ফিরে এসে দেখে দুজনেই শশা খাচ্ছে ঝাল কমানোর জন্য। সাগর ওদের হাতে পানি দেয়। এত ঝাল খাওয়ার কি দরকার? দরকার আছে ভাইয়া, ফুচকা খাওয়ার মজাই তো এটা। নাকের পানি চোখের পানি যদি ফুচকার সাথে না মিশে তাহলে সেটা মজা লাগে না। ছোঁয়া হেসে বলে। তনুও তাল মিলায়। ভাগ্যিস ভাইয়ার সাথে নেই, থাকলে তোমার কথা শুনে কি বলতো জানো? জানি। আপনার ভাইয়া হলো একটা আস্ত করলার বস্তা, তার মুখ দিয়ে তেতো কথাই তো বের হবে বলো। 3 জনই হেসে ফেলে। কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ওরা। নাক ফুটো করার কথা ভুলে গেছে। ছোঁয়া রুমে আসতেই দেখে সিমির কল। মুখে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। সিমি আলতো হেসে বলে, আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো। বিয়েটা কেন করলে না? বরটা খুব স্মার্ট ছিল তো,
আমার কিন্তু দারুণ লাগে। পছন্দ হয়েছে? খুব। আলহামদুলিল্লাহ। তুই যে খুঁতখুঁতানি মেয়ে, ভেবেছিলাম আবার যদি পছন্দ না হয়। তুমি কোথায় এখন? বাড়িতে। কবে আসলে? তোর বিদায়ের পরে। এমনটা করার খুব দরকার ছিল। ছিল। জানো আপি, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, 3 বছরের হবে হয়তো, বা তার কমও হতে পারে। নাম পরি। পরির চোখ, হাসি, হাঁটা সবটাই কেমন জানি তোমার মতো। ছোঁয়ার কথা শুনে চমকে ওঠে সিমি। বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। তাই? নিজেকে স্বাভাবিক করে বলে সিমি। বাচ্চাটার না মা নেই, আমাকে মাম্মা বলে ডাকে। মানে শুনে সিমির বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মনে পড়ে যায় কিছু ঘৃণীয় স্মৃতি। চোখ দুটো টলমল করে ওঠে। বাবাও নেই বোধহয়। সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, বাবা নেই কেন? 2 দিন হয়ে গেল এসেছে, ওর বাবাকে দেখিনি। বাচ্চাটা খুব একারে। ছোঁয়া মন খারাপ করে বলে, আমাকে একবার দেখাবি? বাবা আমাকে নিতে আসলে আমি পরীকে নিয়েই যাব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে দেয় ছোঁয়া। আর সিমি ভাবতে থাকে বাচ্চাটার কথা। বিআরটিসি কোম্পানিতে এমডি পদে জয়েন করেছে সাদি। নিজের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে। তেমন কাজ নেই। বাড়ি চলে যেতে চেয়েছিল কিন্তু বস যেতে দেয়নি। চোখ মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। বন্ধ রেখে বলে সাদি। দোস্ত, আই এম ইন লাভ। আবির এক প্রকার দৌড়ে এসে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় আবিরের দিকে। তোর আর আমার মধ্যে এমন সম্পর্ক না যে তোর এরকম কথা শুনে আমি খুশিতে লাফায় উঠবো। সাদি বিরক্তি নিঃশ্বাস ফেলে বলে, ও তাই তো, কিন্তু কি করব বলতো, আমি আবার তোকে না জানিয়ে কিছু করতে পারি না। বাঁকা হেসে আবির বলে, আমার বোনের থেকে দূরে থাকবে। ইটস মাই ওয়ার্নিং। আঙুল তুলে শক্ত করে বলে সাদি। কুল কুল। সাদির আঙুলটা নামিয়ে দিয়ে বলে আবির। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে আবির, তোর বোনকে আমার ভালো লাগে না, একদম তোর মতো। আমি তো ওই পেচ্চিটার প্রেমে পড়েছি। সাদি উঠে দাঁড়ায়। রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলেকশনে দাঁড়াচ্ছি, বিপুল ভোটে বাস করব, আর তার আগেই পেচ্চিটাকে। সাদি ফোনটা হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। আর কিচ্ছু শোনার নেই ওর। ছোঁয়া পরীকে খাইয়ে দিচ্ছে। পরী ফোনে গেমস খেলছে আর খাচ্ছে। আচ্ছা সোনা, তোমার বাবাকে? ছোঁয়া পরীকে প্রশ্ন করে। পরী ফোন থেকে মুখ তুলে ছোঁয়ার দিকে তাকায়। আমার বাবার নাম চিপাত, আলো পাপার নাম পাদি। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে। সাদি উচ্চারণ করতে পারে না পরী। ছোঁয়াকে হাসতে দেখে পরীও হাসে। আবার বলো মা। পাদি 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 পাদি। পরী বলতেই থাকে আর ছোঁয়া হাসতে থাকে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে সাদি। দুজনই চুপসে যায়, কারণ সাদির চুলগুলো এলোমেলো, শার্টের ইন খুলে গেছে এক পাশের, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ছোঁয়ার মুখের উপর একটা শপিং ব্যাগ ছুঁড়ে মারে সাদি। ছোঁয়া চমকে ওঠে। বোরকা ছাড়া যেন এক পাও বাড়ির বাইরে না যায়, নাহলে পা একদম কেটে রেখে দিব। ইডিয়েট। বলে আবার কটকট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া আর পরী মুখ চাওয়াচাই করে। কি হলো ব্যাপারটা? পাপা বলতো কেন? পাপা বকলো কেন? ছোঁয়াকে প্রশ্ন করে পরী। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, এটাকে বকা বলে না মা, এটাকে বলে টর্নেডো। ছোট মোটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে ছোঁয়া। মা, আবার তোমার পাপার নামটা বলো তো। পাদি 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 পাদি। এই নাম তোমায় কে শিখিয়েছে? সাদি কোমরে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে পানি। ছোঁয়া শুকনো ঠোক গিলে, এবার কি হবে? বলো মা, কে শিখিয়েছে? মাম্মা। বলে পরী এক দৌড় দেয়। ছোঁয়া চোখ পাকিয়ে পরীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরী তো পালিয়ে গেল, এখনো কি করবে? কোথায় পালাবে? সাদির দিকে তাকানোর সাহস নেই। আস্তে করে খাবারের থালাটা বিছানায় নামিয়ে এক দৌড় দিতে যায় ছোঁয়া, কিন্তু দৌড় দেওয়ার আগেই টস করে পড়ে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আমার নাম কি? ছোঁয়ার দিকে এগোতে এগোতে বলে সাদি। ছোঁয়ার বুক ঠিপ করছে। এই লোকটার চেহারা দেখলেই ভয়েরা দল বেঁধে হাজির হয়। কি নাম আমার? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তুমি কি একটা অটিস্টিক? যখন দেখি তখন ধাপ ধাপ করে পড়ে যাও।
বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। মুখ হ্যাঁ আমি প্রতিবন্ধী, তো একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিন। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ডিসগাস্টিং। মামামকে আবল তাবল নাম শেখালে ওয়াশরুমে ভরে রাখবো তোমায় একদম। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলে সাদি। মুখ আমি শেখাইনি, ও একাই বলেছে। টিপে হাসে ছোঁয়া। বাদরামি পছন্দ না আমার। ছোঁয়া হাত এগিয়ে দেয়। ধরুন। সাদি ফ্রিকুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াট? বাংলা বোঝো না না? আমি পড়ে গেছি তাই হাত এগিয়ে দিলাম, এখন আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন। রাগ দেখিয়ে বলে ছোঁয়া। তোমার মনে হয় এটা আমি করব? তাচ্ছিল্য করে বলে সাদি। মনে হওয়ার কিছু নেই, আপনি আমাকে টেনে তুলবেন। কনফিডেন্স ভালো। সাদি ব্যালকনির দিকে পা বাড়ায়। ছোঁয়া মিষ্টি করে হাসে। সাধু বেবি প্লিজ তুলেন না আমায়। ন্যাকামো করে বেশ খানিকটা জোরেই বলে ছোঁয়া। সাদি দাঁড়িয়ে যায়, ফ্রিকুচকে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দাঁত কেলানো দেখে দাঁত কটমট করে তাকায়। এই তোমাকে তো আমি। সাদি এগিয়ে যায় ছোঁয়ার দিকে, ছোঁয়ার গলার দিকে দুই হাত বাড়ায়, দাঁতে দাঁত চেপে গলা চেপে ধরার জন্য ছোঁয়া সাদির দুই হাত মুঠো করে ধরে উঠে দাঁড়ায়। সাদি ভাবাচাকা খেয়ে যায়। থ্যাংক ইউ আমার নাদুস নুদুস গোলুমুলু কিউট সুইট সাধু বেবি। সাদির গাল টেনে দিয়ে বলে ছোঁয়া। সাদি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এই মেয়েটা আজ তো শয়তানের হাড্ডি। সাদিকে কিচ্ছু বলার সুযোগ না দিয়েই তাড়াহুড়ো করে চলে যায় ছোঁয়া। সাদি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আজ তো একটা শয়তানকে তুলে এনেছে বাবা। সাদি তাতে দাঁত চেপে পড়ে। শাশুড়ি আর কাকি শাশুড়ি রান্না করছে, সাগর তনু ঘুরতে গেছে, পরি গেমস খেলছে, কুকুর বিড়াল বাগানে খেলা করছে। এখন ছোঁয়া একা, কি করবে বুঝতে পারছে না। কিচেনে গেলে শাশুড়ি এক গাদা কাজ ধরিয়ে দিবে। কাজ করতে একদম ভালো লাগে না ছোঁয়ার, তাই পা টিপে টিপে বাড়ির থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনে বাগান, সেখানে নানা রকমের গাছ আসে। সবে আমে আটি ধরেছে, এখনো শক্ত হয়নি। লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে খেতে দারুণ লাগবে। ছোঁয়া এক দৌড়ে আম গাছের কাছে চলে যায়। ওড়না গাছের গোড়ায় রেখে হুড়মুড় করে গাছে উঠে পড়ে। সাদির রুমের বেলকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছটা। সাদি বেলকনিতে বসে ফোনে কারোর সাথে কথা বলছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। সাধু বেবি আম খাবেন? সাদি এইদিক ওইদিক তাকায়, কথাগুলো আশেপাশের দিক থেকে ভেসে আসছে, কিন্তু বাদরটাকে দেখতে পাচ্ছে না পর কল করছি বলে সাদি ফোন রেখে দেয়। সাধু বেবি আমি আম গাছে, এই যে সোজা তাকান। সাদি ছোঁয়ার কথা মতো সোজা তাকায়, দেখে গাছের সবচেয়ে উঁচু ডালটাতে ছোঁয়া বসে আছে। সাদি তাকাতে সবগুলো দাঁত বের করে হাসে। বাদর। সাদি পিড়পিড় করে বলে, সাধু দুপুরে কি খাবি? সাবিনা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বেলকনিতে আসে। সাদি মায়ের দিকে এক পলক তাকায়। কি খাবি দুপুরে? আর তোর বউ কোথায়? গম্ভীর গলায় বলেন উনি। শাশুড়ি আমি এখানে। আম গাছ থেকে হাত নেড়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম সেদিকে তাকে চমকে ওঠে। তুমি ওখানে কেন? পড়ে গেলে হাত পা আস্ত থাকবে না। বিচলিত হয়ে বলে ওঠেন, আম খাবেন? তরতাজা কাঁচা আম দরজার পাল্লার চাপ দিয়ে ভেঙে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তাতে আম ঢুকিয়ে খেতে যা লাগে না, আমার তো জিভে পানি চলে আসছে। ছোঁয়া আমে একটা কামড় দিয়ে বলে। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায়। চৌধুরী পরিবারের বড় বউ। শাশুড়ি পরেরটুকু আমি বলছি, এই ডায়লগ আমার পুরো মুখস্থ। শোনো মেয়ে, চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা ভুলে যেও না। চৌধুরী পরিবারের বউরা কখনো গাছে ওঠে না, কি ঠিক আছে না? সাদি একবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। এদের ঝগড়া বিরক্ত লাগে সাদের। সাধু তোর বউকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি ও নিচে না নামে তাহলে ওর একদিন কি তোর যতদিন লাগে। বলেই হন নিয়ে চলে যায় ছোঁয়া। গোমরা মুখ করে আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। একটা মানুষের মুখেও রসকস নেই, বেরসিকের তাল। দুপুরের খাবার সার্ভ করার দায়িত্বটা ছোঁয়াকে দিয়েছে ওর শাশুড়ি। ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়। সাদি এখানে খেতে আসেনি, ওর ভালো লাগছে না। আজকে খাবার টেবিলে ছোঁয়া নতুন একজন মানুষকে আবিষ্কার করে, সিফাত। পরীকে কোলে করে খাচ্ছে। পরি বাবাকে এটা সেটা অনেক কথা বলেছে, বেচারা একটুও বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মধ্যে খাওয়া বাদ রেখে মেয়ের কথা শুনছে। ছোঁয়া মুগ্ধ হয়।
আচ্ছা, এত ভালো বর, এত কিউট মেয়ে থাকার পরেও পরীর মা কেন চলে গেল? আর মনে প্রশ্ন জাগে। তোমার আর সাধুর মধ্যে কি হয়েছে? শাশুড়ি ছোঁয়াকে জিজ্ঞেস করে। হাত ধরাধরি হয়েছে। ছোঁয়া আনমনি উত্তর দেয়। সাদি তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ছোঁয়ার কথা শুনে আটকে যায়। শ্রীপাত মুখে ভাত পুড়তে যাচ্ছিল। ছোঁয়ার কথা শুনে থেমে যায়। শাশুড়ি আর কাকি শাশুড়ি একে অপরের মুখের দিকে তাকায়। শ্বশুরমশাই কাশি দিয়ে ওঠে। ছোঁয়া সবার দিকে তাকায়। কি হলো, সবাই এমন থেমে গেল কেন? হাই মেয়ে, রুমে আসো। সাদি কর্কশ গলায় বলে হনহনিয়ে চলে যায়। ছোঁয়া এখনো ভেবেই পাচ্ছে না ও ভুল কি বলল। সবাই এমন বেসম খেয়ে গেল কেন, আর সাদি বা রুমে কেন রাখছে। তবে বেশ বুঝতে পারছে কপালে শনি আছে। এই মেয়ে, তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? সাবিনা বেগম ছোঁয়ার হাত ধরে টেনে এক পাশে নিয়ে ফিসফিস করে বলে। ছোঁয়া কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমি কি করলাম? মুখটা কালো করে রিন্ডি নিয়ে বলে। কি করেছো? কি করেছি? আমার ছেলে তোমার হাত ধরেছে, এটা ভাসুর শ্বশুরের সামনে বলতে লজ্জা করলো না তোমার? দাঁতে দাঁত চেপে বলেন তিনি। ও মা, হাত ধরা আবার খারাপ নাকি? কপাল চাপকে সাবিনা বেগম। আমার ছেলে ডাকছে তোমায়, যাও। ছোঁয়ার দিকে কটমট চোখে তাকিয়ে বলে সাবিনা বেগম। ডাকছি তো বকা দেওয়ার জন্য, ভালো তো আর বাসবে না। আপনি আর আপনার ছেলে দুজনই এক, কথার সাথে করলার জুস ঝরে। বলে এক দৌড় দেয় ছোঁয়া, নইলে শাশুড়ি এখন চোখ দিয়ে ভস্ম করে দেবে। কুত্তা বিলাইয়ের সাথে দবদবে সাদা রুমে ছোঁয়াকে বন্দি করে রেখেছে সাদি। রুমে ঢোকার সাথে সাথে কোনো কথা না বলে হাত ধরে টেনে এনে এই রুমে দরজা বন্ধ করে দিয়েছে করলা সাহেব। ছোঁয়ার রাগ আকাশ ছুঁয়েছে। লোকটার কর্তব্য সাহস ছোঁয়াকে রুমে বন্দি করে রাখি। শালা খবিস, জীবনেও বউ পাবি না। আমার মতো ইনোসেন্ট কিউট সুইট মেয়েকে বন্দি করে রেখেছিস। একবার বের হই, তোর টাক মাথার সবগুলো চুল টেনে টেনে ছিড়বো আমি। ছোঁয়ার অদ্ভুত গালি শুনে সাদি কাচুমাচু হয়ে আশেপাশে তাকায়। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে সাদির দিকে। আসলে সাদির অফিসের দুজন স্টাফ এসেছে, আর ওদের সাথে এসেছে আবির। সাদি একটা প্রজেক্ট করেছে, সেটা দেখবে বলে এসেছেন ওনারা। যদিও সাদির ওনাদের বাড়িতে আনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আবির এক প্রকার জোর করে এসেছে। ছোঁয়ার পরিচয় জানবে বলে, তাই সাদি ছোঁয়াকে রুমে এনে আটকে রেখেছে। ও চায় না ছোঁয়াকে আবির দেখুক। সাদি তাতে দাঁত চাপে। আবির শব্দ করে হেসে ওঠে। বোনকে রুমে বন্দি করে রেখেছ নিশ্চয়ই। আবির একগাল হেসে বলে। গাইজ, প্রজেক্ট দেখা শেষ, এবার চলুন আমার সাথে। সাদি ধাপ করে ল্যাপটপ বন্ধ করে বলে। ও মা, যাবো কি? আন্টি যে বললো লাঞ্চ করে যেতে, আমি আবার আন্টির কথা ফেলতে পারবো না। আবির আড়মোড়া ভেঙে বিছানা গা এলিয়ে দিয়ে বলে। আদি বিরক্ত হয়। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে এখান থেকে বের করতে হবে, না হলে ওই ইডিয়েটটা মান সম্মানে দফারফা করে ফেলবে। ওই দজ্জাল শাশুড়ি তেতো ছেলে, দরজা খুলে দিন। আমার আমগুলো গাছতলায় পড়ে আছে, কেউ নিয়ে যাবে। ছোঁয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে আবারও বলে ওঠে। চমকে ওঠে সাদি। আবিরের হাসি চড়া হয়। আমি বরং দরজাটা খুলে দিয়ে আসি। বলেই আবির উঠে বসে। সাদি বড় বড় পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বড় বড় চোখ করে তাকায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? আমাকে এখানে বন্দি। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগে সাদি ছোঁয়ার গলা থেকে ওড়না টেনে নিয়ে হাত বেঁধে দেয়। তারপর কাবার্ড থেকে কস্টিপ বের করে ছোঁয়ার মুখে লাগিয়ে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এইটা কি হলো? কুকুর আর বিড়াল বিছানায় আরাম করে বসে দেখছে ছোঁয়াকে। এবার কথা বলো। ইডিয়েট একটা, কমন সেন্স নাই তোমার? ইচ্ছা করছে ঠাটিয়ে একটা চর বসায় দেয়। কড়া গলায় বলে সাদি। ছোঁয়া ফ্রুকুচকে শুধু সাদিকেই সরি কড়া গলায় বলে সাদি। ছোঁয়া ফ্রুকুচকে শুধু তাকিয়ে আছে। কি পরিমাণ নির্দয় এই লোকটা ভাবা যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে, আবার দরজা খুলে পেরিয়ে যায়। ছোঁয়া সেদিকে অসহায় চোখ করে তাকিয়ে থাকে। এই ছিল কপালে। বাইরে এসে দেখে আবিরা রুমে নেই। নিশ্চয়ই মানিয়ে গেছে, থ্যাঙ্কস গড। সাদিও চলে যায়। আপদগুলোকে বাড়ি থেকে বের করতে পারলে শান্তি। খাবার না খেয়ে বাড়ি থেকে নড়বেই না আবির। সাবিনা বেগম খাবার বের দিয়েছেন ওনাদের। আদি মুখ বাঁকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আবির এদিক ওদিক দেখাচ্ছে, ছোঁয়াকে খুঁজছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। তাহলে কি বাড়িতে থাকে না ও?
তাহলে থাকে কোথায়? মনে মনে আওড়াতেই থাকে আবির। শাশুড়ি, শাশুড়ি, আপনি কোথায়? ছোঁয়া বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতেই বলে। চমকে ওঠে সাদি। এই মেয়ে এখানে আসলো কি করে? সাবিনা বেগম ফ্রি কুচকে থাকে ছোঁয়ার দিকে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। আবিরের মুখে হাসি ফুটে ওঠে। সাদিকে সামনে দেখে মুখ ভেঙচি কাটে ছোঁয়া। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে, তাতে ছোঁয়ার পাত্তা দেয় না। আবির খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। ছোঁয়া ওড়না বেঁধে নিয়ে এসেছে আমগুলো। সাদির ইচ্ছে করছে এই মেয়েকে মাথা ফাটাতে। তোমার মেয়ে তোমাকে খুঁজছে। বাচ্চা তো, বাচ্চা মেয়ে রেখে এদিক সেদিক ঘোরাঘুরি করো কি করে? সাদির ইচ্ছে করছে এই মেয়ের মাথা ফাটাতে। সাদি গম্ভীর গলায় বলে। আবিরের মুখটা কালো হয়ে যায়। এটুকু মেয়ের আবার মেয়ে আছে, ভাবা যায়। 2 দিনে কত শত কল্পনা জল্পনাই না করেছিল ছোঁয়াকে নিয়ে। এত বড় চাকা খাবে কে জানত? দূর। ছোঁয়া সাদিকে পেঞ্চি কেটে সিঁড়ি বেহানো নিয়ে চলে যায়। সাদি ফুস করে শ্বাস নেয়। আবির আর খেতে পারছে না। যা চাকা খেয়েছে তাতেই পেট ভরে গেছে। আবির, খাচ্ছ না কেন? একটু আগে তো খেতে না পেয়ে মরেই যাচ্ছিলে। দত চেপে বলে সাদি। আবির কটমট চোখে তাকায় সাদির দিকে। সত্যি তো খাচ্ছ না কেন? খাবারটা কি ভালো লাগছে না? অন্য কিছু বানিয়ে দেবো? সাবিনা বেগম বলেন। আবির অপ্রস্তুত হাসে। না না আন্টি, ঠিক আছে, খাচ্ছি তো। মুখে খাবার পুড়ে বলে আবির। তখনই আবার ছোঁয়া পরীকে কোলে নিয়ে নিচে নামে। সাদি চোয়াল শক্ত করে দাঁড়ায়। আবির তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শাশুড়ি, সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। এখানে কেন তুমি? আসলে পরি চিপস খাবে, কিন্তু বাসায় চিপস নেই, তাই ভাবছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। রিন্ডি নিয়ে বলে ছোঁয়া। আন্টি ওকে। আবির প্রশ্ন করে। কেন বাবা? ওর সম্পর্কে তুমি কেন জিজ্ঞেস করবে? আর আমি বলবো কেন? সাবিনা বেগম কড়া দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির থমথমে খেয়ে যায়। যেমন ছেলে তার তেমন মা। না মানে আসলে আবির আমতা আমতা করে বলতে নাই। মানে আসলে এসব কথা আমার আর... সাবিনা বেগমকে থামিয়ে বলে ছোঁয়া। একগাল হেসে এগিয়ে আসে। শাশুড়ি, আমি বলে দিচ্ছি, এরকম মানে আসলে এসব কথা আমার আর আমার ছেলের পছন্দ না। এটা চৌধুরী বাড়ি। এই বাড়ি মানে আসলে এসব চলে না, ঠিক আছে না শাশুড়ি? সাদি দীর্ঘশ্বাস ফেলে। শাশুড়ি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আবির গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার কথা বলার স্টাইলও ভালো লেগেছে ওর। এই ছেলে, তোমার খাওয়া শেষ হলে বিদায় হও। ধমক দিয়ে বলে সাবিনা বেগম। ছোঁয়া চমকে ওঠে। আবির কোনো রকমে হাত ধুয়ে হুড়মুড় করে বেরিয়ে যায়। সাদি রুমে চলে যায়। এই মেয়ে, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? যাও রুমে। বাড়িতে চিপস না থাকলে অন্য কেউ দোকানে যাবে। তোমাকে যেতে কে বলেছে? শাশুড়ি ধমক শুনে ছোঁয়া রুমে চলে যায়। পরি কেঁদে ফেলে। ও ভেবেছে ওকেই বকা দিয়েছে। রাতে রান্না করার ভয়ে ছোঁয়া পরীকে নিয়ে ছাদে চলে যায়। শ্বশুর মশাইয়ের ফোন নিয়ে এসেছে। ছোঁয়ার একটা বাটন ফোন। আজকে শ্বশুরের কাছে বায়না করেছে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। আর তিনি বলেছেন কালকেই কিনে দিবে। ছোঁয়ার খুশি আর কে দেখে। এখন দুজন মিলে কার্টুন দেখবে বলে ঠিক করেছে। আর ছাদে আসার কারণ হলো যাতে কেউ ডিস্টার্ব না করে। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত। ছোঁয়া পরীকে নিয়ে একটু আগেই নিচে নেমেছে। আর তখনই সাবিনা বেগম ছোঁয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। শশা কাটতে হচ্ছে ছোঁয়াকে। আর সবার খাওয়া হলে গেলে বাসনও ওকেই মাজতে হবে। দুঃখে কান্না চলে আসে ছোঁয়ার। বাড়ি থাকতে একটু কাজ করতে হতো না। মা আর আপি সব কাজ করতো, কিন্তু এখানে দজ্জাল শাশুড়ি একটার পর একটা কাজ দিয়ে যাচ্ছে। সাদি সবাইকে কিছু বলতে চায়, তাই খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সবাই চলে আসার পর সাদি লম্বা শ্বাস নেয়। বাবা কিছু বলতে চাইছে। বলো। কালকে সকালেই ঢাকায় চলে যাব আমি। সে কি রে, মাত্র 3 দিন হলো বাড়িতে আসছিস আর এখনই ঢাকায় যাবি? কিন্তু কেন? জিজ্ঞেস করে। আমি ওখানেই থাকবো। এরকম সস্তার জবে আমার পোষাবে না। আর তোর বউ? সাদির প্লেটে ডাল দিয়েই বলেন সাবিনা বেগম। ও তো অনেক ছোট, সংসারের কিছুই বোঝে না। তুমি না হয় ওকে শেখাও সংসার কিভাবে করতে হয়। শিখে গেলে নিয়ে যাব। মায়ের দিকে তাকিয়ে বলে সাদি। ছোঁয়া এক পাশে দাঁড়িয়ে শুনছে সব। আমি ওকে রাখতে পারবো না।
তুই ওকে শেখাবি কি করে সংসার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, তারপর এখানে এনে রেখে যাবি। কুশ গলায় বলেন তিনি। মা তুমি কি শুরু করলা বলবা? বিরক্ত হয়ে বলে সাদি। কিছুই শুরু করিনি। সিফাত কাল চলে যাবে, তুইও চলে যাবি, আর এই বুড়ো মায়ের ঘাড়ে রেখে যাবি তোর ছোট বউকে, আর সিফাত রেখে যাবে ওর মেয়েকে। আমি কি মানুষ না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? ছেলের বউ নিয়ে আমারও সংসার করতে ইচ্ছে করে। সিফাত মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যি মাকে বলার মতো কিছু নেই ওর। তোমার এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো তো, জাস্ট বিরক্ত লাগে আমার। তোমার বড় ছেলেকে বলো তার বউ কোথায় নিয়ে আসতে, তারপর তার সাথে সংসার করো। সাদি হনহনিয়ে চলে যায়। সুলাইমান চৌধুরীর স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। সিফাত মাথা নিচু করে আছে। তোমরা কেন খাচ্ছ না? তাড়াতাড়ি খাবার শেষ করো। কঠিন গলায় বললেন উনি। ছোঁয়ার চোখে পানি চলে আসে। মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মা, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো না। তুমি পরীর মুখে দিকে তাকাও না মা, দেখো কত মায়া মেয়েটার মুখে। ওকে নিয়েই তোমার শখ আহ্লাদগুলো পূরণ করো না মা। রিন্ডি নিয়ে বলে সিফাত। সাবিনা বেগম কিছু বলে না। এই মেয়ে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। ছোঁয়াকে বলেন উনি। ছোঁয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়। খিদে নেই আমার। সাবিনা বেগম কিচ্ছু বলে না, নিজের ঘরে চলে যায়। মানুষটা খুব কঠিন মনের, সবাইকে নিজের কষ্ট দেখায় না উনি। ছোঁয়া সাদির রুমে আসে, কানে হেডফোন গুজে বেলকুনিতে বসে আছে তিনি। ছোঁয়ার ভীষণ রাগ হয়। মাকে কত কথা শুনিয়ে এখানে এসে গান শোনা হচ্ছে। দাঁত কটমট করে সাদির দিকে আসতেই যায়। একটু আগে সাদি হাত ফসকে পানির বোতল পরে অনেকটা পানি পড়েছিল ওখানে। ছোঁয়া সেটা খেয়াল করে না। হনহনিয়ে আসতে গিয়ে টাস করে পড়ে যায়। ধাপ করে শব্দ হতে সাদি পেছনে তাকায়। ছোঁয়াকে পড়ে থাকতে দেখে বোঝা শেষ, এই মেয়েটা আবার পড়ে গেছে। কান থেকে হেডফোন খুলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে আছে। এই প্রবলেম কি? হ্যাঁ, সাদি ফ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়াকে। ছোঁয়া চোখ খুলে, খুব বেশি ব্যথা পায়নি। গোল হয়ে বসে ছোঁয়া। আপনার প্রবলেম কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কোথাও যাওয়া হচ্ছে না আপনার, এখানেই থাকবেন। ভরা সংসার চাই আমার শাশুড়ির, তো তাকে তো তাই দিতে হবে। বছর ঘুরতে না ঘুরতেই আমি মা হব আর আমার শাশুড়ি দাদিমা হবে। এভাবে 12 বছরে 12টা নাতি দিব শাশুড়িকে, তারপর তার সংসার ভরে যাবে, বুঝলেন? এক নাগারে কথাগুলো বলে ছোঁয়া সাদি কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এত ফালতু কথা কি করে বলে মেয়েটা? তোমার কি আমার হাতের চর খেতে ইচ্ছা করছে? হাত দেখিয়ে বলে সাদি। আমি ভয় পাই না আপনাকে, আমি যা বলেছি তাই হবে। আমার শাশুড়িকে ভরা সংসার দিতেই হবে, না হলে আপনাকে ন্যাড়া করে দিব আমি। রাগে ফুসফুস করতে করতে বলে ছোঁয়া। আই নিড অনেকগুলা বেবি।